শুরুতে জানিয়ে দেব এবার ইসরায়েলি সেনা কমপ্লেক্সে হিজবুল্লাহর মিসাইল হামলা। জানিয়ে দেব পরমাণু হামলার হুমকি দিলেন এবার ভ্লাদিমির পুতিন। জানিয়ে দেব লেবাননের নিহতের সংখ্যা ছাড়িয়ে গেল 7 শতাধিক। সর্বশেষ জানিয়ে দেব গাজায় যুদ্ধ সত্ত্বেও কমলার প্রতি সমর্থন প্রকাশ মুসলিম সম্প্রদায়ের। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। ইসরায়েলি সেনা কমপ্লেক্সে হিজবুল্লাহর মিসাইল হামলা। ইসরায়েলি অবস্থানগুলোর উপর মিসাইল হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, যার মধ্যে হাইফার উত্তরে অবস্থিত একটি সামরিক শিল্প কমপ্লেক্স রয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, গাজা উপত্যকায় প্রতিরোধকামী ফিলিস্তিনি জাতির প্রতি সমর্থন এবং লেবানন ও তার জনগণের প্রতিরক্ষায় হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের কিরিয়াত মটজকিন শহরে গোলাবর্ষণ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও ফুটেজে দেখা গেছে লেবানন থেকে ছোড়া একাধিক রকেট কিরিয়াত শামনেতে আঘাত হেনেছে। হিজবুল্লাহ জানিয়েছে তারা ইসরায়েলের কিরিয়াত শামনা বসতি লক্ষ্য করে ফালাক 2 মিসাইল নিক্ষেপ করছে। আরেক বিবৃতিতে হিজবুল্লাহর হাইফার উত্তরে রাফায়েল মিউনিশন কোম্পানির সামরিক শিল্প কমপ্লেক্সে মিসাইল হামলার কথা জানিয়েছেন। এদিকে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে সাফাদের দক্ষিণের একটি অঞ্চলে মিসাইল আঘাত হেনেছে, তবে এই আক্রমণের সময় যে কোনো সতর্ক বার্তা বা সাইরেন শোনা যায়নি। ইসরায়েলি বাহিনী গত কয়েকদিনে লেবাননের দক্ষিণ পূর্বাঞ্চলে ব্যাপকভাবে বোমাবর্ষণ করেছে। এর প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ দখলকৃত এলাকার গভীরে বিস্তৃত আক্রমণ চালিয়েছে। বুধবার লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি ইসরায়েলের রাজধানী তেল আবিবে গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরের লক্ষ্য করে হামলা চালিয়েছে। চলমান এই সংকটের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স উভয় মিলে সংঘর্ষ থামাতে জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, তবে ইসরায়েলের এই প্রস্তাবে সাড়া না দিয়ে তাদের আক্রমণ আরও বাড়িয়ে চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 23 সেপ্টেম্বর থেকে চলমান হামলায় অন্তত 620 জন নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা 2000-এরও বেশি। এছাড়া ইসরায়েলি আক্রমণের ফলে লেবাননের দক্ষিণাঞ্চলে বিশেষ করে সীমান্তের শহরগুলোতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। প্রায় 5 লাখ মানুষ তাদের বাড়ি ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। এদিকে পরমাণু হামলার হুমকি দিলেন ভ্লাদিমির পুতিন। 2.5 বছরেরও বেশি সময় ধরে লড়াই চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে, যেখানে ইউক্রেনকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব। বলা হচ্ছে রাশিয়ার ক্রুজ মিসাইল হামলা চালাতে গিয়ে ইউক্রেনকে গ্রিন সিগন্যাল দিতে পারে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। এমন একটি প্রতিবেদন প্রকাশের পরপরই কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যাতে রীতিমতো পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দেন তিনি। পারমাণবিক অস্ত্র ব্যবহারের আন্তর্জাতিক আইন ও পূর্ব শর্ত পরিবর্তনের বিষয় বিবেচনার কথাও জানিয়েছেন পুতিন। বৃহস্পতিবার 26 সেপ্টেম্বর পৃথক এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এবং বিবিসি এমন তথ্য নিশ্চিত করেছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট পুতিন গত বুধবার পশ্চিমা বিশ্বকে সতর্ক করে দিয়ে বলেছেন, যদি প্রচলিত ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় আঘাত করা হয় তাহলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে এর জবাব দিতে পারে রাশিয়া। কোনো পরমাণু শক্তিধর দেশের সমর্থনে যদি কোনো দেশ রাশিয়ায় হামলা চালায় তবে সেটি যৌথ হামলা বলে বিবেচনা করা হবে। এতে করে বোঝা যায় রুশ ভূখণ্ডে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা চালালে পারমাণবিক অস্ত্র দিয়ে এর জবাব দিবে রাশিয়া। তথ্য বলছে বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়ার হাতে। বলা হচ্ছে মোট পারমাণবিক অস্ত্রের 88% রয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের হাতে। মূলত চলমান যুদ্ধে ইউক্রেনকে সাহায্য করার পরিণাম সম্পর্কে আগেভাগেই হুঁশিয়ারি দিয়ে রাখলেন পুতিন। এর আগে নিজেদের বিরুদ্ধে ধ্বংসাত্মক মনোভাব পোষণকারী দেশের তালিকা প্রকাশ করে রাশিয়া। এর তালিকায় 47টি দেশের নাম উল্লেখ করেছে দেশটি। গত শুক্রবার 20 সেপ্টেম্বর রাশিয়ার বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন দেশটির এই তালিকা অনুমোদন দিয়েছেন। এসব দেশ রাশিয়ার আধ্যাত্মিক এবং নৈতিক মূল্যবোধের পরিপন্থী। তালিকায় 47টি দেশের নাম রয়েছে। তাস জানিয়েছে, তালিকায় থাকা দেশগুলো প্রথাগত রাশিয়ান আধ্যাত্মিক এবং নৈতিক মূল্যবোধের বিরোধিতাকারী, ধ্বংসাত্মক, নিওলিবারেল মতাদর্শিক মনোভাব আরোপ করে এমন নীতিগুলো বাস্তবায়ন করে। রাশিয়ার এই তালিকায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, জাপান সহ বিভিন্ন দেশ রয়েছে। এছাড়া ইউভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে স্লোভাকিয়া, হাঙ্গেরি এবং ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে তুরস্ক। এদিকে লেবাননে নিহতের সংখ্যা ছাড়ালো 7 শতাধিক।
লেবানন জুড়ে ইসরায়েলি তাণ্ডব চলছে। ইসরায়েলি বাহিনী নেতানিয়াহুর বাহিনী অব্যাহত হামলায় দেশটিতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ শতাধিক। ইসরায়েলি হামলায় গত ৪ দিনে বাস্তুচ্যুত হয়েছেন ১ লাখেরও বেশি মানুষ। আজ শুক্রবার ২৭শে সেপ্টেম্বর এই তথ্য জানিয়েছে আল জাজিরা। রাজধানী বৈরুতে হামলার পর বৃহস্পতিবার ২৬শে সেপ্টেম্বর রাতভর অভিযান চলে লেবাননের বিভিন্ন স্থানে। এর মধ্যে সবচেয়ে বেশি হামলা চালানো হয় নাবাতিয়েহ শহরে। লেবাননের কর্তৃপক্ষ বলছে নতুন করে প্রাণ গেছে অন্তত ৯০ জনের, আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে চালানো হয়েছে এসব হামলা। তবে হতাহতের বেশিরভাগই বেসামরিক নারী। জাতিসংঘ বলছে গত ৪ দিনে বাস্তুচ্যুত হয়েছেন ১ লাখেরও বেশি মানুষ। এদিকে ইসরায়েলি ভূখণ্ডে পাল্টা হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ যোদ্ধারা। বৃহস্পতিবার ইসরায়েলের কিরিয়াত আতা সাফেদ এলাকা লক্ষ্য করে ১৩০টি রকেট ছুড়ে হিজবুল্লাহ। গাজায় যুদ্ধ সত্ত্বেও কমলা হ্যারিসের প্রতি সমর্থন প্রকাশ করল মুসলিম সম্প্রদায়। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী মুসলিম অধিকার সংগঠন এমগেজ অ্যাকশন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের প্রতি তাদের সমর্থন জানিয়েছেন। গাজায় চলমান ইসরায়েলি আক্রমণ নিয়ে উদ্বেগ থাকলেও সংগঠনটি জানায় তারা কমলা হ্যারিসের প্রতি আস্থা রাখছেন। এমগেজ অ্যাকশনের দাবি, ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত মুসলিম দেশগুলোতে ভ্রমণের নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হলে তা মুসলিম সম্প্রদায়ের জন্য বড় ধরনের বিপদ ডেকে আনবে। কমলার প্রচার শিবির থেকে এই সমর্থনকে স্বাগত জানানো হয়েছে। আগামী ৫ই নভেম্বর অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিস এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখা দিয়েছে। এই নির্বাচনে আরব আমেরিকান এবং মুসলিম ভোটারদের সমর্থন গুরুত্বপূর্ণ হতে পারে, বিশেষত মিশিগান, পেনসিলভানিয়া এবং জর্জিয়ার মতো গুরুত্বপূর্ণ দোদুল্যমান রাজ্যগুলোতে ফলাফল নির্ধারণে। ২০২০ সালের নির্বাচনে এই ধরনের ভোটারদের সমর্থনেই জো বাইডেন ট্রাম্পকে পরাজিত করতে সক্ষম হয়েছিলেন। গাজায় ইসরায়েলি হামলার কারণে বাইডেন প্রশাসন সমালোচনার মুখে পড়লেও কমলা হ্যারিস গাজায় দ্রুত যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির আহ্বান জানিয়েছেন। তিনি ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতি সমর্থন জানালেও একই সঙ্গে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষেও কথা বলছেন। এমগেজ অ্যাকশন এবং অন্যান্য মুসলিম সংগঠনগুলো বাইডেন প্রশাসনের গাজা নীতির সমালোচনা করলেও তারা কমলার প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। এমগেজ অ্যাকশনের প্রধান নির্বাহী ওয়াইল আল জায়াত এক বিবৃতিতে বলেন, যদিও গাজার বিষয়ে আমরা কমলার সব নীতির সাথে একমত নই, তবুও বাস্তবতাবাদ এবং বিশ্বাসের ভিত্তিতে আমরা তাকে সমর্থন করছি। ভোটারদের জন্য সঠিক দিক নির্দেশনা দিয়ে আমরা কঠিন পরিস্থিতিকে সহজ করতে চাইছি। ২০২০ সালের নির্বাচনে এমগেজ অ্যাকশন বাইডেনকে সমর্থন করছিল এবং তারা দাবি করে ১০ লাখেরও বেশি ভোটারকে ভোটদানে উদ্বুদ্ধ করছে। তারা এবার কমলা হ্যারিসকে সমর্থন দিচ্ছে মূলত ট্রাম্পকে পরাজিত করতে, যাতে মুসলিম সম্প্রদায়কে ইসলাম ভীতি এবং ক্ষতিকর নীতিমালা হাত থেকে রক্ষা করা যায়। ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি, তবে তার প্রচার শিবির ইতিমধ্যেই মুসলিম ও আরব আমেরিকান ভোটারদের আকৃষ্ট করতে নানা কার্যক্রম পরিচালনা করছেন। এই সপ্তাহে মিশিগানে তিনি আরেকটি বড় প্রচারণা কর্মসূচির আয়োজন করছেন, যেখানে তিনি মুসলিম দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রের প্রবেশের পরে পুনরায় ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনার কথা বলছেন। ২০২১ সালে বাইডেন প্রশাসন ক্ষমতায় আসার পর ট্রাম্পের এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। এএফপি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য সবচেয়ে ব্যর্থ নেতা হিসেবে অভিহিত করেছেন কমলা হ্যারিস। এক বক্তৃতায় এবং এমএনবিসি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ট্রাম্পকে ধনকুবেদের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করে সতর্ক করেছেন, বিদেশি পণ্য আমদানির উপর শুল্ক আরোপ করার ফলে যুক্তরাষ্ট্রের মধ্যবিত্ত শ্রেণীর জীবনযাত্রার খরচ বেড়ে